সংস্কৃতি প্রেমী মানুষ থেকে শুরু করে শুধু নিজের ঘরে আগুন লাগলে জ্বালা লাগে, শুনলে আশা করি। পাশের আমি প্রতিবেশীর গায়ে রিপিট আগুন করতে লেগে চাই না। জ্বালা লাগে না। যেই ভাষাটা উনি বলেছেন একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি ওই ভাষা আশা করা যায়? চরম ধান্দাবাজ, এদিক ওদিক, এদিক ওদিক করা একটা পাবলিক। ধান্দাবাজি ছাড়া কিছু বোঝে না। আবার বলছি, ওই উনার সাথে যদি বসু ট্যাগটা না থাকতো, তাহলে কেউ উনাকে পাত্তাও দিত না, কেউ চিনতও না। এমনিতেও কজন চেনে ডাউট আছে। এই অবস্থায় কোন ইন্ডাস্ট্রি এখানে আসবে? প্রায় ৬,০০০ এর উপর ইন্ডাস্ট্রি এবং বেশ কয়েকশো লিস্টেড কোম্পানি, মানে স্টক মার্কেটের লিস্টেড কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। বিভিন্ন প্রকল্পগুলো স্টিকার লাগিয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই প্রকল্প পশ্চিমবঙ্গে চলে, যার ওনার নিশ্চয়ই একটা ইন্ডাস্ট্রি আছে বলে আমি বিশ্বাস করি। স্টিকার প্রকল্প। স্টিকারগুলো সেখানে ছাপানো হয়, কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। ভদ্রমহিলা বললেন, "এটা তুমি জানো এটা কার বাড়ি?" এরকম এসে বলছো ওখানে। তো বলছে, "কার বাড়ি?" বলছে, "এরা বলছে সুভাষচন্দ্র বসুর বাড়ি।" সুভাষদার বাড়ি। ঠিক আছে, সুভাষদাকে ডাকুন তাহলে। এদের হচ্ছে নেতাজি সম্পর্কে ধারণা এটাই। এই কিছুদিন আগে একেবারে অগ্নিগর্ভ বেলডাঙার চিত্র দেখতে পেয়েছিলাম, এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে একেবারে যে পোস্টমর্টম রিপোর্ট উঠে আসছে, সেটায় কি তথ্য পাওয়া যাচ্ছে দিদি? বেলডাঙা জ্বলতে আমরা দেখলাম, সাংবাদিকদের মার খেতে আমরা দেখলাম, বিপুল তাণ্ডব দেখলাম, পুলিশি নিষ্ক্রিয়তা দেখলাম। কিন্তু জানা যাচ্ছে যিনি আলাউদ্দিন বলে যে ব্যক্তিটা মারা গেছিলেন, কোনো খুনের ঘটনা নয় ওটা। ওটা একটা আত্মহত্যার ঘটনা। একটা আত্মহত্যার ঘটনাকে খুন বানিয়ে দিয়ে পুরো বেলডাঙাকে জ্বলতে দেওয়া হলো। সাংবাদিকদের মারা হলো। ট্রেন লাইন স্তব্ধ করে দেওয়া হলো। ঝাড়খণ্ডের ঘটনা। সোরেনের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। কিছু হলেই মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন তাকে। পুরো রিপোর্টটা এবার পাবলিকের সামনে একটু আনুক। পোস্টমর্টম রিপোর্টটা একটু আমরা দেখি কি আছে। আমার কাছে খবর আছে ওটা আত্মহত্যা পোস্টমর্টম হিসাবে, রিপোর্ট হিসাবে। একটা আত্মহত্যার ঘটনায় একজন শ্রমিক মারা গেছে, অবভিয়াসলি দুঃখের। আত্মহত্যা কেন করেছেন সেটাও সামনে আসা উচিত। তো আত্মহত্যার ঘটনাকে হত্যা বলিয়ে যে তাণ্ডব চললো, সরকারি সম্পত্তি ধ্বংস হলো, তার উত্তর কে দেবে? মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি বিক্রি করে টাকাটা আসবে? মুখ্যমন্ত্রী উস্কানি দিয়েছিলেন, ছাত্র যৌবন এগিয়ে আসুন, এই করুন। শুক্রবার ওরা একটু এরকম করে। তো ওরা একটু শুক্রবার করে, তার জ্বালা শনি থেকে শুরু করে পরের বৃহস্পতিবার পর্যন্ত আমরা কেন ভোগ করব? তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের গরু মমতা বন্দ্যোপাধ্যায়কে দুধ দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেই দুধ খায়, কোনো অসুবিধা নেই, খেতেই পারে। সেই গরুর গুঁতো সাধারণ মানুষ কেন খাবে? উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় দিক। কিন্তু দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অগ্নিগর্ভ আমরা বেলডাঙা দেখতে পেয়েছিলাম, সাংবাদিক হেনস্থা থেকে শুরু করে এই যে শুক্রবার জুম্মাবার ওরা করবে, মুখ্যমন্ত্রী এই সান্ত্বনা দিয়েছিলেন। এখন এই পোস্টমর্টম রিপোর্ট নিয়ে তো মুখ্যমন্ত্রী চুপ। পোস্টমর্টম রিপোর্ট নিয়ে মুখ্যমন্ত্রী পুরোপুরি চুপ। পোস্টমর্টম রিপোর্ট নিয়ে চুপ থাকাটাই তার স্বাভাবিক। তিনি আগেও তো চুপ ছিলেন। যখন ঝামেলা চলছিল তখনও তিনি চুপ ছিলেন। তার পুলিশ কোনো কাজ করেনি। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এবং পুরোটা দেখা গেছে, পুরোটা সামনে আছে। মুখ্যমন্ত্রী বরঞ্চ ঢাকার জন্য অন্য কথা বলেছিলেন। তা আবার বলছি, মানুষ মরছে, মানুষের কষ্ট হচ্ছে এবং পুরোটার জন্য দায়ী মুখ্যমন্ত্রী। দাদা, একেবারেই অন্য একটি প্রসঙ্গে যাব। আমরা যেমনটা জানতাম, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিল একেবারে হুম। গতকাল, এবং সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, রাজ্যের যে সভা, সেই সভা থেকে মুখ্যমন্ত্রী এসআইআর ইস্যুতে কথা বলছেন। নেতাজিকে সম্মান তৃণমূল কংগ্রেস কোনোদিনই করেনি। একটা ছোট্ট ঘটনা আমার দর্শকদের মনে থাকবে। ২০১১ কি ১২ সাল, যদি ভুল না করি আমি। একটা বাড়িতে কাজ হচ্ছে। সেখানে গিয়ে তৃণমূলের সিন্ডিকেটের লোকজন গেলেন। বলল, "কি কাকিমা?" ভদ্রমহিলা বেরোলেন। বলল, "কি কাকিমা, এখানে কাজ হচ্ছে। আমাদেরকে ছাড়া অন্য কাউকে দিয়ে কাজ করাচ্ছেন। বালি, সিমেন্ট পড়ছে। থাকতে পারবেন তো?" থ্রেট করল রীতিমতো। তো ভদ্রমহিলা বললেন, "এটা তুমি জানো এটা কার বাড়ি? এরকম এসে বলছো ওখানে?" তো বলছে, "কার বাড়ি?" বলছে, "এরা বলছে সুভাষচন্দ্র বসুর বাড়ি।" সুভাষদার বাড়ি। ঠিক আছে, সুভাষদাকে ডাকুন তাহলে। এদের হচ্ছে নেতাজি সম্পর্কে ধারণা এটাই। মুখ্যমন্ত্রী নেতাজিকে কোনোদিনই সম্মান করেননি। গতকালকে যে প্রোগ্রামটা ছিল সেটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। সেটা নেতাজিকে সম্মান জানানোর প্রোগ্রাম ছিল এবং সেই প্রোগ্রামে যে ধরনের ভাষা ব্যবহার হয়েছে সেগুলো তো মারাত্মক। আমি একটা ছোট্ট ক্লিপ তোমার শোনাবো। এটুকু শোনো। সংস্কৃতি প্রেমী মানুষ থেকে শুরু করে শুধু নিজের ঘরে আগুন লাগলে জ্বালা লাগে, শুনলে আশা করি। পাশের আমি প্রতিবেশীর গায়ে রিপিট আগুন করতে লেগে চাই না। জ্বালা লাগে না। যেই ভাষাটা উনি বলেছেন একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি ওই ভাষা আশা করা যায়?
তিনি কালীঘাটে থাকেন, যেই অঞ্চলে থাকেন সেই অঞ্চলের আশেপাশে অনেক গলিগালা আছে। সেই গলিগালা থেকে এরকম ভাষা শোনা যায়। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে তো এই ভাষা এক্সপেক্টেড নয়। তিনি ভদ্র হন, তিনি নম্র হন, বয়স হচ্ছে অনেক। এই বয়সে এই ধরনের ভাষা আনএক্সপেক্টেড। উনার মানে অভ্যাসবশত বেরিয়ে গেছে। উনার ভাষা হয়তো এরকমই, তাই জন্যই বেরিয়ে গেছে। আবার বলছি, একটু ভদ্র নম্রতা দরকার, ভদ্রতা দরকার। ভদ্রলোকেরা রাজনীতি করে। দিল্লি যে চক্রান্ত নগরী, এখন বসে বসে চক্রান্ত করছে, আজকে ক্ষমতায় আছে কালকে কিন্তু থাকবে না। একটা পুরনো কথা আছে, लगेगी आग तो जलेगी कई घर, यहाँ पर सिर्फ हमारा मकान थोड़ी है। মুখ্যমন্ত্রীও মনে রাখুন, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। তিনি বরাবর মুখ্যমন্ত্রী থাকবেন না, তার দল বরাবর ক্ষমতায় থাকবেন না। যে বিষবৃক্ষগুলো তিনি লাগিয়েছেন তার ফল তার দলকেও ভোগ করতে হবে। আমাদের কর্মীদের লাশের বোঝা আমাদের ঘাড়ে আছে, এক সাইডে আছে ঘাড়ের বোঝা বোঝাটা কমতে হবে। আবার বলছি, মুখ্যমন্ত্রী যে ধরনের রাজনীতি শুরু করেছেন তার কড়ায় গন্ডায় সুদে আসলে জবাব তিনি পাবেন। এবার দিল্লি নিয়ে যিনি যা বলছেন, দিল্লি সরকার দিল্লির মতো চলছে, পুরো দেশে চলছে, আমরা দেখতে পাচ্ছি, পুরো সিচুয়েশন দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী যত ভুলভাল কথা কম বলেন ততই ভালো। পশ্চিমবঙ্গ আলাদা রাষ্ট্র হয়ে যায়নি, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা রাজ্য মাত্র, এটা তিনি ভুলে গেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি আজকে বেঁচে থাকতো তাকেও হয়তো হিয়ারিং এ ডাকা হতো, কারণ কি চন্দ্রবাবুকেও তো হিয়ারিং এ ডাকা হয়েছে। হঠাৎ চন্দ্রবাবু, কাকে কাকে? চন্দ্রবাবু কে সে? চাঁদ বোস? চন্দ্র বোস? দেখুন, চন্দ্র বোসের মানে পুরো লাইফে একটাই ভালো কাজ আছে এবং তার পিছনে উনার বিন্দুমাত্র অবদান নেই। চন্দ্র বোস হচ্ছে তার একমাত্র ভালো অবদান, ভালো কাজ, তার লাইফে রিমার্কেবল ঘটনা বলা যায় ওই পরিবারে জন্মগ্রহণ করা। ব্যাস এইটুকুই। সমাজে তার অবদান ঠিক এইটুকুই। তিনি ওই পরিবারের একজন সদস্য। তার সম্মান ওইটুকুর জন্যই। ওটাকে বেশি পাত্তা দিয়ে লাভ নেই। চরম ধান্দাবাজ, এদিক ওদিক এদিক ওদিক করা একটা পাবলিক, ধান্দাবাজি ছাড়া কিছু বোঝে না। আবার বলছি, ওই উনার সাথে যদি বসু ট্যাগটা না থাকতো তাহলে কেউ ওনাকে পাত্তাও দিত না, কেউ চিনতও না। এমনিতেও কজন চেনে ডাউট আছে। বাইরে গিয়ে যাও, জিজ্ঞেস করা যাও, জিজ্ঞেস করো চাঁদ বসুকে বা চন্দ্র বসুকে কেউ চেনে কিনা। আবার বলছি, পরিবারের নাম ভাঙিয়ে তিনি চলছেন। ইনফ্যাক্ট যদি সুভাষচন্দ্র বসু থাকতেন তাহলে তো কানের গোড়ায় হয়তো তিনিই একটা লাগাতেন এই চন্দ্র বসুকে। দাদা একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা সিঙ্গুরের সেই টাটার মাটিতে। এবার একেবারে 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জনসভা করবেন সিঙ্গুরে। শিল্প কি ফিরবে? না, করুক না। মুখ্যমন্ত্রী সভা করুক, অসুবিধা কি আছে? সিঙ্গুরে তার শেষ সভা হবে ওটা। মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী, তিনি ম্যাজিশিয়ান। তিনি ওখানে সর্ষের বীজ ছড়িয়েছিলেন এবং ওখানে কাশফুল জন্মেছিল। তো সর্ষের বীজ থেকে কাশফুল জন্মানোর উৎপাদন করার নিনজা টেকনিক একমাত্র মুখ্যমন্ত্রী জানেন। মুখ্যমন্ত্রীকে আমরা অনেক কিছু করতে দেখেছি, আজ পর্যন্ত কোনো বড় শিল্পের ফিতে কাটতে দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে পশ্চিমবঙ্গে শিল্প হবে না, হবে না, হবে না। কেন হবে না বলে দিচ্ছি। আমার দর্শকরা অত্যন্ত শিক্ষিত, তারা বুঝতে পারবে। ধরো কোনো ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসছে ইনভেস্ট করার জন্য, তাদের জন্য তাদের ল্যান্ড লাগবে। পশ্চিমবঙ্গে কোনো ল্যান্ড ব্যাংক নেই। ল্যান্ড নিয়ম হচ্ছে নর্মালি, ধরো এক্স এই একজন লোক সে একটা জমি কিনবে, ধরো এই যে তার জমির পরিমাণ, এই জমিটার জন্য সে সরকারকে রিকোয়েস্ট করবে, জমির যা দাম সে সেটা দেবে, কিন্তু সরকার জমিটা অ্যাকোয়ার করে তাকে দেবে। এটা সব রাজ্যে চলে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয় কি, এই জমিটা যদি তোমার লাগে তুমি চাষিদের কাছ থেকে ডাইরেক্টলি কেনো। ফর এক্সাম্পল, পুরোটা সে কিনে নিল, এই সামনের এই ফ্রন্ট পোর্শনটা সে কিনতে পারলো না, চাষি বিক্রি করলো না কোনো কারণে, দাম বাড়িয়ে দেবে এ করলো, বিক্রি করলো না, ফলে পুরো জমিটা বেকার হলো তার। কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এই রিস্কটা নেবে? কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এইভাবে জমি কিনবে? প্রথম। দ্বিতীয়, সবকটা রাজ্য স্পেশাল ইকোনমিক জোনের সুবিধা দেয় বা এসইজেড যাকে বলে। পশ্চিমবঙ্গ সরকার এসইজেড বিরোধী, এরা এসইজেড করবে না। এসইজেড না করলে অন্যান্য রাজ্যগুলো যখন এসইজেড এর সুবিধা দিচ্ছে ইন্ডাস্ট্রিকে, ইন্ডাস্ট্রি এখানে আসবে। কোনো ইন্ডাস্ট্রি এখানে আসে, তার ইন্ডাস্ট্রির সুবিধা কি হয়? ইন্ডাস্ট্রি যেমন কিছু বেনিফিট এখান থেকেও পায়, এখানকার মানুষরাও বেনিফিট পায়, জব টব ক্রিয়েশন হয়। এসইজেড না দিলে কোনো ইন্ডাস্ট্রি এখানে আসবে না। থার্ড, নতুন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা ইনসেনটিভের প্রোগ্রাম ছিল। এখানে ইন্ডাস্ট্রি সেট আপ করে একটা ইনসেনটিভ হবে। পশ্চিমবঙ্গ সরকার সেই ইনসেনটিভটাকে তুলে নিয়েছে। ইনফ্যাক্ট আগে যে ইনসেনটিভ গুলো দিয়েছিল সেগুলো ফেরত নিয়ে নেওয়ার প্রক্রিয়া চালু করেছে। এই অবস্থায় কোন ইন্ডাস্ট্রি এখানে আসবে?
প্রায় 6,000-এর উপর ইন্ডাস্ট্রি এবং বেশ কয়েকশো লিস্টেড কোম্পানি, মানে স্টক মার্কেটের লিস্টেড কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, দেখবে তৃণমূল প্রচার করছে আরওসির এরা ডেটা দিয়ে, দেখুন পশ্চিমবঙ্গে এতগুলো নতুন কোম্পানি হয়েছে। এক্স্যাক্টলি কোম্পানি হতে পারে, দুজন মিলে, আমি বা তোমার দর্শক বা যে কোনো একজন মিলে, দুজন মিলে বা একজন মিলে একটা কোম্পানি ফ্লোট করতে পারি। আর কোম্পানির কাজ কি সেটা দেখতে হবে, কোম্পানি লিস্টেড কিনা সেটা দেখতে হবে। তো লিপস অ্যান্ড বাউন্সও একটা কোম্পানি। তো লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে থাকা আর একটা বড় ইন্ডাস্ট্রি থাকা কি এক হলো? আবার বলছি, এই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, পশ্চিমবঙ্গে শিল্প হবে না, হবে না, হবে না। এখানকার লোকজন বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাবে। এখানকার লোকজন মাটি কাটার কাজ করবে। শিক্ষিত বেকার চাকরি পাবে না। মানুষরা অনাহারে চলে যাবে। গর্বের সাথে শুনতে হবে, আমার রাজ্যে 9 কোটি লোক হচ্ছে 2 টাকা কেজি চাল নেয়। অর্থাৎ রাজ্যের নাকি প্রায় 9 কোটি লোক বিপিএল তালিকাভুক্ত। এগুলো যার কাছে গর্বের বিষয়। 100 দিনের কাজে দেশের মধ্যে প্রথম হওয়া মানে সেই রাজ্যে কোনো রেগুলার কর্মসংস্থান নেই বলে 100 দিনের কাজ হয়। এগুলো নিয়ে যারা গর্ববোধ করে, লজ্জার বিষয়গুলোকে নিয়ে, তারা যতদিন ক্ষমতা থাকবে পশ্চিমবঙ্গের কিচ্ছু হবে না। আবার বলছি, এই কদিন আগে মানে মুখ্যমন্ত্রী ঘন্টা বাজালেন না? মুখ্যমন্ত্রী বইমেলায় 49টা ঘন্টা বাজিয়েছে। এই 49টা ঘন্টা খুব প্রতীকী। এই 49টা ঘন্টা শুধুমাত্র বইমেলার 49 বছরের নয়, পশ্চিমবঙ্গের 49 বছরের অপশাসনের ঘন্টা ছিল ওইগুলো। 34 প্লাস 15, 49 বছরের ঘন্টা বাজানোর রাজ্যের এই 49টা ঘন্টা। বামেরা শিল্প তাড়িয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প আনতে পারেনি, এই হচ্ছে অবস্থা। দাদা, আপনি যেমনটা বললেন যে বামেরা শিল্প আনতে পারেনি এবং মুখ্যমন্ত্রী শিল্প আনেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা আমরা দেখতে পেলাম, সেখানেও তো প্রধানমন্ত্রীকে না টাটা না শিল্প, সে বিষয়ে একটু কথা বলতে চাই। প্রধানমন্ত্রী অবভিয়াসলি কোনো শিল্প গোষ্ঠীর নাম নিতে পারেন না, দেশের প্রধানমন্ত্রী বলে কথা। বিভিন্ন জায়গায় যে লাস্ট 5টা সভা, 6টা সভা যদি আমরা দেখি প্রধানমন্ত্রী বিভিন্ন ইস্যুগুলোর কথা বলেছেন। আমি প্রথমে নর্মাল ইস্যুগুলোর কথা বলি, তারপর এই অ্যাসপেক্টে আসি। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের কথা বলেছেন। তোমার দর্শকদের আমার একটা প্রশ্ন থাকবে প্রথম, ধরো স্বাস্থ্যসাথী কার্ড পশ্চিমবঙ্গে আছে। স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে যদি পশ্চিমবঙ্গের বাইরে কোথাও চিকিৎসা করাতে যায়, সে কি পারবে? নেবে না। আয়ুষ্মান ভারত নেবে। পশ্চিমবঙ্গের মানুষরা স্বাস্থ্য স্কিম, মানে পৃথিবীর সর্ববৃহৎ স্বাস্থ্য স্কিম থেকে বঞ্চিত হচ্ছে। আয়ুষ্মান ভারত তারা পাচ্ছে না। বিভিন্ন প্রকল্প যেগুলো আছে, মৎস্য চাষীদের ক্ষেত্রে কিছু প্রকল্প আছে, তবে এমনি চাষীদের ক্ষেত্রে বেশ কিছু প্রকল্প আছে, বিভিন্ন স্কিমগুলো আছে, এগুলো পশ্চিমবঙ্গে আসে না, ঠিকঠাক মানুষ সুবিধা পায় না। রিসেন্টলি কত জিনিস তোমাকে দেখা মনে করাবে, একটা সিনেমা হয়েছে মাঝখানে, দেখবে লক্ষ্মী এলো ঘরে বলে একটা সিনেমা হয়েছে, তার প্রমোশন আমি দেখছিলাম। প্রমোশন দেখলাম আনন্দধারার কথা আছে। তো আনন্দধারাটা কি? আমি তো খুব খুশি হয়েছিলাম যে এত সুন্দর একটা স্কিম আমি জানতাম না আমাকে। তারপর খোঁজ নিচ্ছিলাম পশ্চিমবঙ্গে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনটা কি কাজ করে না? তারপর খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম ওই ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, ওটাকে স্টিকার লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে আনন্দধারা প্রকল্প। স্বচ্ছ ভারত মিশনের টয়লেট, সেটা করেছে নির্মল বাংলা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা করেছে বাংলার গ্রামীণ সড়ক যোজনা। আহ, হর ঘর জল বা জল জীবন মিশন, যেটা কেন্দ্রের প্রকল্প, মুখ্যমন্ত্রী সেখানে স্টিকার লাগিয়ে দিয়েছে। তারপর টাকা না দেওয়ার ফলে মানুষের বাড়িতে কল পৌঁছেছে, তো জল যায়নি। বিভিন্ন প্রকল্পগুলো স্টিকার লাগিয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই প্রকল্প পশ্চিমবঙ্গে চলে, যার তোমার নিশ্চয়ই একটা ইন্ডাস্ট্রি আছে বলে আমি বিশ্বাস করি, স্টিকার প্রকল্প। স্টিকারগুলো সেখানে ছাপানো হয়, কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। যেমন বড় বড় অ্যাম্বুলেন্স তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই রাস্তায়, দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় একদম এই করে দাঁত বের করার ছবি আছে ওর মধ্যে। সেই দাঁত বের করার ছবির মধ্যে তলায় দেখবে কোনায় একটা ছোট্ট আছে ন্যাশনাল, মানে হেলথ মিশন, এনএইচএম এর লোগো ছোট্ট করে আছে। ওই টাকাটা কিন্তু এনএইচএম থেকেই আসে। ওই জন্য ছোট্ট লোগো একটা আছে, আর দাঁত বের করা মুখ্যমন্ত্রীর ছবি পিছনে লাগানো আছে। তো এগুলো হচ্ছে স্কিম মমতা বন্দ্যোপাধ্যায়, সেন্ট্রাল স্কিম আছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্টিকার লাগিয়ে সেটা নিজের করে নেন। পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি আবার বললাম, ভারতীয় জনতা পার্টি বারবার বলেছে এখানে ইন্ডাস্ট্রি বান্ধব পরিবেশ তৈরি করা হবে। আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেছে এখানকার প্রসপেক্ট আছে বেঙ্গলের, বেঙ্গল এগোতে পারে। আজকে উড়িষ্যা ভালো কাজ করছে। কয়েকদিন আগে কলকাতার বুকে একটা বাণিজ্য সম্মেলন হলো। সেই বাণিজ্য সম্মেলন থেকে ওড়িশার মুখ্যমন্ত্রী এসে এখান থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে গেছেন। আমাদের পশ্চিমবঙ্গ নিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি চাননি। ডাভোসে একটা ইন্টারন্যাশনাল বিজনেস মিট হচ্ছে, সেখানে বিভিন্ন রাজ্যের লোকজন গেছে,
বিভিন্ন পার্টির মানে সরকার যারা আছে তারা গেছেন, পশ্চিমবঙ্গ থেকে কেউ যায়নি, কারণ তারা শিল্প আনতে চায় না। চুরি এবং দুর্নীতি পশ্চিমবঙ্গের একমাত্র শিল্প হয়ে দাঁড়িয়েছে। তো প্রধানমন্ত্রী এসে সেই কথাগুলো বলেছে, ইন্ডাস্ট্রির কথা এখানে বলেছে, কোনো শিল্প গোষ্ঠীর নাম তিনি নেননি, মানে এখানকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলেছে। আমরা দেখলাম প্রধানমন্ত্রী দুদিনের সফরে প্রায় ১ ডজন রেলের উদ্বোধন করলেন। তো রেল কেন? রেল মানুষের, একদম প্রান্তিক মানুষের সুবিধার জন্য রেল উদ্বোধন করা হয়। রেল নেটওয়ার্ক ভালো মানে ইন্ডাস্ট্রির নেটওয়ার্কটা ভালো হবে, ইন্ডাস্ট্রির জন্য সুবিধা হবে। রেল নেটওয়ার্ক ভালো মানে মানুষের যাতায়াতের সুবিধা হবে। এগুলো মানুষের জন্য করা হচ্ছে, মানুষের প্রকল্প। রাস্তাঘাট, ন্যাশনাল হাইওয়ে, পুরো দেশে ন্যাশনাল হাইওয়ে মানে দুর্দান্ত হচ্ছে। তুমি গাড়ি ১০০-১২০ ছোটাতে পারবে, এরকম রাস্তাগুলো হচ্ছে। তার বেশি তো যেতে পারবে, কিন্তু পারমিশন না বলে যায় না। কিন্তু পশ্চিমবঙ্গের রাস্তাগুলো হচ্ছে না। তার কারণ কি? কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না। জমি না দিলে, ল্যান্ড না দিলে রাস্তা হবে না। কি, কি কারণে শিল্প হচ্ছে না? পুরো মিনিস্ট্রি, পুরো সেন্ট্রাল মিনিস্ট্রি কাজ করছে উন্নয়নের জন্য। পশ্চিমবঙ্গের উন্নয়নের স্পিড ব্রেকার হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বলছি, প্রধানমন্ত্রীর পরপর ৫ টা ভাষণ, ৫ টা সভার একটু শোনার রিকোয়েস্ট থাকলো। তিনি মেট্রো রেলের উদ্বোধন করতে আসার থেকে শুরু করে নদীয়ার প্রকল্পগুলো উদ্বোধন করতে আসার সব যদি পরপর দেখা হয়, তাহলে দেখতে পাবে প্রধানমন্ত্রী কি, কি বলেছে। অবভিয়াসলি শিল্প গোষ্ঠীর নাম তিনি নিতে পারেন।